এই বিএনপি কি কম লুটপাট করেছে তার শাসন আমলে? তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখেছেন, দেশের এটা বিন্দু মাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নাই। দেশটা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র নাই হয়ে যাবে লুটপাট হলে। প্রফেসর ইউনূস লুটপাট বন্ধ করে, লুটপাট হয় না, রিজার্ভ কিন্তু বাড়ছে, কিন্তু ইকোনমি রিকভার করে। এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে। এটা পাবলিক বুঝে, সেই জন্যই তারা চায় দেশে যেন দুর্নীতি আর না। ওই জনগণ এটা ভোট দেওয়ার সময় না বুঝাই দিবে। অতীতে যেভাবে বোকা বানাইতে পারছেন সবাইকে, ওইভাবে বোকা বানাইতে পারবেন না। হ্যাঁ ভাই, বোকা বানানো সম্ভব না। কারণ কি জানেন, ওই কপিরাইটের রাজনীতি, ওই কপিরাইটের রাজনীতি দেওয়া হবে না। নতুন রাজনীতি লাগবে, তো নতুন কথা লাগবে। পুরনো এগুলা খায় না, এগুলা নাটক না, মানুষ দেখছে। যারা এবারের নির্বাচনে কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হয়েন। কথাটি সাফ বলে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। গুলি কিন্তু মিস হয়, হাসনাত আব্দুল্লাহর কথা কিন্তু মিস হয় না। চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি, হয়তো আপনাদের চোখে পড়েছে, তারপরেও আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোম্যাটরা। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। আর সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন বাংলাদেশের 3টি জেলাকে নিয়ে খোদ যুক্তরাজ্যের মতন একটা রাষ্ট্র সতর্কতা জারি করে। আওয়ামী লীগের ভিতরে অলরেডি দুটি ধারা হয়েছে, একটা হচ্ছে শেখ হাসিনা ধারা আর একটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় ধারা। এবং এই দুই ধারায় যখন চূড়ান্ত পর্যায়ে আক্রমণ শুরু হবে তখন শেখ রেহানা দ্বারা সুযোগ পেয়ে ঢুকে পড়বেন, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। আমি এই বিষয়ে বিশ্লেষণ করব যে কিভাবে আসলে আওয়ামী লীগের ভিতরেই অন্তর্কুন্দল খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। অবশেষে সেনাপ্রধান নড়েচড়ে বসেছে, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। এবার বিএনপি কোন পথে যাবে? নির্বাচন হবে মানে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এখানে কোনো কারচুপি থাকবে না। আর বিএনপির এখন স্বপ্ন, রাস্তা একটাই, যে তারা কারচুপি করবে। এবং কারচুপি করার জন্য ওই সিসিটিভি ফুটেজের প্রমাণ থাকে, যার ফলে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ বসানো হয় আর ওটা বিএনপি ভেঙে ফেলে। কয়েক জায়গায় ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে বিএনপি। কয়টা ভাঙবেন? কোনো পার পাবেন না। বিএনপির লোকজনের সাথে কথা বললে যেটা বোঝা যায় যে তারা ভোট চুরি করবেন, পুলিশ তাদের পক্ষে এইসব যুক্তি টুক্তি দেয়, কিন্তু না, সেনাবাহিনী আপনাকে পিটিয়ে পাশা লাল করে দিবে। আর জামাত যদি ধরে, জামাত ধরলে যে কি হয় এটা শুধু হাসিনা জানে। শিবির যদি কাউকে ধরে তাহলে তার পরিণতি হাসিনা। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। খবর শুনতেছিলাম, আপনাদেরকে একটু শুনতে হবে। হ্যাঁ, অল্প একটু শোনাবো, বেশি না। খেলাপি ও সম্পদের পাহাড়ে বিএনপির প্রার্থীরা ঋণের পরিমাণ বিবেচনায় শীর্ষ 10 প্রার্থীর 8 জনই বিএনপি, 2 জন স্বতন্ত্র। মাত্র 10 জন প্রার্থীর কাছে ব্যাংক পাবে প্রায় 13,000 কোটি টাকা। কোটিপতি প্রার্থীতেও এগিয়ে বিএনপি। সম্পদের বিবেচনায় দলটির 71.86% প্রার্থী কোটিপতি। এছাড়া হবিগঞ্জ 4 আসনে বিএনপির SM ফয়সাল 2041 কোটি, চেহারা দেখেন, চেহারা দেখেন, এরা 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 খালেদ হোসেন মাহবুব 1470 কোটি টাকা। হবিগঞ্জ 3 আসনে হায় হায় আফরোজা খানম রিতা 1360 কোটি টাকা। আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম 824 কোটি টাকা। বগুড়া 1 আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম 748 কোটি টাকা এবং চট্টগ্রাম 6 আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 698 কোটি টাকা। আহারে টাকা, ওরে টাকা তুমি সময় মতো আইলা না। এখন টাকা ছড়াছড়ি, তোমার উপরে গড়াগড়ি। ইচ্ছা করলে কিনতে পারি, কিন্তু আমি ভোট কিনুম না। ভোট না কিনা কি আমি জিততে পারুম না। ভোট কিনতে হবে, টাকা লাগবে। সবাই টাকা পয়সা জায়গা মতো রাইখা দিছে তো ভাই। আহারে, 5ই আগস্টের পরে 24-এর দিকে একটু ফ্ল্যাশব্যাকে যান না। ব্যাংকে সবাই দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা। এক বোন তো চিটাগাং থেকে কান্নাকাটি করতেছিল, ওনার বাবা অসুস্থ, অপারেশন করতে হবে, 6 লাখ টাকা লাগবে, ব্যাংক থেকে চাচ্ছে, নিজের টাকা নিজে চাচ্ছে, ব্যাংক দিতে পারতেছে না। উনি 2 সপ্তাহ ঘুইরা এই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছে, পরে ব্যাংক তার টাকাটা দিছে। ওই ব্যাপারটা ভাইরালও হয়েছিল। কত মা বোনের কান্না, কত মানুষ ব্যাংকের সামনে ভাই দিনের পর দিন ঘোরাঘুরি করতেছিল নিজের পাওনা টাকার জন্য। আর ওই টাইমে এরা, এই যে যাদের দেখাইলাম, ওরা না মুস্কি মুস্কি হাসতেছিল, যাই বেটা তগর টাকা তো আমাদের পকেটে। কারণ কি জানেন, এই ব্যাংকের টাকা এরা নিয়ে গেছে বলেই তো ব্যাংকের এই খারাপ অবস্থা হয়েছে। ব্যাংক এদের নামে মামলা টামলা কইলেও তো কিছু করতে পারে না। কারণ কি জানেন, এদের হেডম আছে তো।
এই যে এই টাকা পয়সা কবে নিছে? 2 সপ্তাহ আগে, 2 মাস আগে, 2 বছর আগে? না, গত 16 বছরও, এর আগেও ছিল। এরা বছরের পর বছর, যুগের পর যুগ পার করে দিতেছে এই ব্যাংকের টাকা। বাকিগুলা তো ভাইগা চলে গেছে, ওরা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু এরা তো ধরা ছোঁয়ার মধ্যে। কে ধরবে? কার হ্যাডম আছে ধরার? কারোই হ্যাডম নাই, কিচ্ছু বদলায় নাই মনে হইতাছে। 5ই আগস্টে 1,500 মা বোনের বুক খালি হইল, 50,000 পঙ্গু হইল, কিন্তু কারো কি কোনো টনক নড়ছে? মনে হয় না ভাই। আমাদের বিচার বিভাগের দিকে তাকান, ওইখান থেকেই তো অনুমতি পাইতেছে। এরা কোথা থেকে অনুমতি পাইছে? আমাদের আইনে কি আছে? কোনো ঋণ খেলাপি। আবার আরেকটা আছে ভাই, ওই যে 2 দেশের নাগরিক, ওরকম আছে 22 জনের মতো 2 দেশের নাগরিক। এরা হলো গিয়া 2টা করে পাসপোর্ট আছে, এই বাংলাদেশেরও আবার বিদেশেরও। এমনও দেশের একজন আছে ভাই, ওই দেশের নামটা ভুলে গেলাম। ওই দেশটা হচ্ছে, দেশ মানে একটা দ্বীপ, আর ওই দ্বীপটা হচ্ছে মাফিয়াদের। মাফিয়ারা ওই দ্বীপটা চালায়। ওইখানকার নাগরিক হয়েছে, পৃথিবীর এত দেশ রাইখা ওইখানে যায় নাগরিক হয়েছে। তার মানে কি জানেন? তার টার্গেটটা, তার নিয়তটা বুঝতে পারেন? এই দেশের টাকা পয়সা সব আবার পার করে দিবে। আমরা এত কিছু দেখার পর, এত কাহিনী হওয়ার পর ওই একই কাহিনী আবার কেন? হ্যাঁ ভাই, মনে হইতেছে কি জানেন? কপিরাইট দেওয়া উচিত। আমাদের এই রাজনীতিতে না কপিরাইট থাকা উচিত। আমার কথা আপনি কইতে পারবেন না, আপনার কথা আমি কইতে পারবো না। আমার আদর্শ আপনি চুরি করতে পারবেন না, আপনার আদর্শ আমি চুরি করতে পারবো না। এরকম কপিরাইট থাকা উচিত। দেখেন, এই যে মনে করেন যে আওয়ামী লীগ যদি একটা কপিরাইট দিয়ে বসে এখন, যে আমাদের কথাগুলো কেন আপনারা বলেন, হ্যাঁ, একটা বড় দল থেকে শুনতে পাচ্ছেন না, যে কথাগুলো আপনারা শুনতে পান, ওই কথাগুলো কি গত 16 বছর শুনতে পান নাই? বুকে হাত দিয়ে বলেন আপনি কি শুনেন নাই ওই কথাগুলা? নিশ্চয়ই শুনছেন। ওই যে 71-এর সেই কার্ডটা খেলছে তো আবার, কিন্তু এই কার্ডের জন্য কপিরাইট কার? এই কার্ড তো ভাই আওয়ামী লীগের। তারা যদি এখন কপিরাইট দিয়ে বসে যে আমাদের কার্ড চুরি হয়ে গেছে, দেখছেন রাজনীতি কোথায় চলে গেছে। কিন্তু এতে ভালো হয়েছে ভাই, অনেক ভালো হয়েছে। কারণ কি জানেন? মানুষ বুঝতে পারবে, মানুষ বুঝতে পারতেছে মানুষ আগের মতো নাই ভাই। আগের মতো থাকলে ভাই ওই 5ই আগস্ট আসতো না ভাই। ওই 5ই আগস্টে যারা নাইমে আসছিল রাস্তায়, হয়তো নেতৃত্ব দিছে ছাত্ররা, কিন্তু পিছনে কারা ছিল ভাই? যারা এই অত্যাচার সহ্য করছে, জুলুম সহ্য করছে গত 15-16 বছর, তারাই তো নাইমে আসছে। যারা ভাই হাজার হাজার মামলাতে জড়িত ছিল, ঘরে ঘুমাইতে পারতো না, ধান খেতে ঘুমাইতো, মা বাপ ছাড়া বউর মুখ দেখতে পারতো না, সন্তানের মুখ দেখতে পারতো না, তারা কোথায়? তারা তো এই দেশে আছে ভাই, ঘামটি মাইরা আছে, চুপটি মাইরা আছে। ওরাই এখন গুপ্ত হয়ে গেছে, মনের দুঃখে মনের কষ্টে গুপ্ত হয়ে গেছে। এটা মাথায় রাখেন। ওরাই এই ময়দানে নামছিল, এই মাঠে নামছিল। হ্যাঁ, চারিদিক থেকে ঢাকায় শহরে যেভাবে 5 তারিখে ঢুকতেছিল, ওই দৃশ্যটা একবার চিন্তা করেন। ওই দৃশ্যটা আপনারা ভুলে গেলেন এত সহজে। এটাকেই বলে মুনাফিকি ভাই। হ্যাঁ, মুনাফিকি। যারা এইসব অনুমোদন দিচ্ছেন এইসব বাটপাটদেরকে আবার নির্বাচন করার জন্য, আপনারা কি মনে করছেন আমরা কিছু বুঝি না? আপনারা যে তলে তলে টেম্পো চালান, এটা আমরা ভালো বুঝতে পারি। বাহির দিয়া দেখান, ওই যে তোমরা আন্দোলনে বসা যাও, নির্বাচন কমিশনারের সামনে আন্দোলনে বসায় দিল, আন্দোলনে বসায় দিয়া 3টা দাবি তুইলা দিল। আর ভিতরে ভিতরে কিন্তু ওরা এক জায়গায় আছে, ওরাই শিখাই দিছে। কারা? এই নির্বাচন কমিশনারের ভিতরে এমন কেউ আছে যে শিখাই দিছে যে আপনারা মাঠে আন্দোলন করেন, নাইলে যদি আমরা এখন কোনো অনুমোদন দিয়ে দেয় আমাদের নিয়ে তো আবার টান দিবে ওই দল, যার জন্য আপনারা আন্দোলন করলে আমরা বলতে পারবো যে ছাত্ররা আন্দোলন করছে, যার জন্য আমরা দিতে বাধ্য হয়েছি। নির্বাচন কমিশনার বলছে না, মনে কষ্ট নিয়ে ওনাদেরকে অনুমতি দিলাম। এটা কোনো কথা কইলেন? আপনি ওই সিস্টেমের মধ্যে ঢুকাই দিলেন। এরা এই সংসদে যাওয়ার পর ওই এমপি সাইনবোর্ড দিয়া আবার ব্যাংক থেকে লোন নিবে। ব্যাংকে থেকে আগে যারা টাকা চাইছিল ওদের চাকরিও খায় ফেলাইবো তো ভাই, ট্রান্সফার করে দিবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তুই আমার ডিস্টার্ব করছ, আমার নির্বাচনের সময় তুই বইলা দিছ সবাই কাছে যে আমি ঋণ খেলাপি। এই জন্য ওই ম্যানেজারের চাকরি চলে যাবে এই 3 সপ্তাহ পর, এই লোক যদি ক্ষমতায় আসে। আর ব্যাংক তো পুরো খাইয়েই ফেলাবে। আর আজকে যারা সুযোগ করে দিচ্ছেন তারা মনে রাখেন, ওই যে একজন নির্বাচন কমিশনারের কথা মনে আছে, কিভাবে তাকে অপমান করা হয়েছিল, কেন করা হয়েছিল? উনি তো আদালতে যায় পরে বলছে যে হ্যাঁ, ওই যে বুঝছেন, আমি আর মুখে নাম নিতে চাই না, যেটার মালা দেওয়া হয়েছিল। ওনার কথা মনে রাখেন। আরেকজন বিচারপতির কথা মনে আছে, কলা পাতার মধ্যে শুয়ে আছিল, এইভাবে ধইরা তারা জিজ্ঞাসাবাদ করতেছিল, ওই নিচে দিয়া ফাটায় ফেলাইছিল। 60-70 লাখ টাকা নিয়ে যাইতেছিল, সমস্ত টাকা দালালরা নিয়ে ওনার নিচে ফাটায় দিয়া কলা পাতার মধ্যে শোয়াই দিয়া চলে গেছিল। উনিও কিন্তু বিচারপতি ছিল। এইটা ভুলা যায় না। আসলে এইসব দৃশ্যগুলো না আমার মনে হয় রাস্তাঘাটে বা এই যে আদালত পাড়ায় টাঙ্গায় দেওয়া উচিত, লাগাই দেওয়া উচিত, ব্যানার দিয়া একদম পাকাপোক্ত করে, যেন বৃষ্টিতে ভিজলেও কিছু না হয়। ওগুলা দেখা উচিত, বারবার দেখা উচিত। দেখলেই তো মনে থাকবে ভাই। হ্যাঁ, চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যেত, ওগুলো এখন ভুইলা গেছে। দেশকে আবার ওই পথে নিয়ে যাইতে চাইতেছে, কিন্তু এটা পারবে কি? পারবে না। কারণ কি জানেন?
ওনারা যতই চালাক হন না কেন, জনগণ তার চেয়ে বেশি চালাক। জনগণ বুঝে, ও তোমরা বাইরে আন্দোলন করো আর ভিতরে ব্যাগ ধরে কি করো আমরা বুঝি না, কিভাবে লেনদেন হয় এটা আমরা বুঝি না, জনগণ এটা বুঝে। এদেরকে আপনারা পাস করা এই সংসদে আপনারা নিতে পারবেন না, কারণ নিয়ে যাওয়ার ক্ষমতা কার হাতে? এই জনগণের হাতে। ওই জনগণ এটা ভোট দেওয়ার সময় না বুঝাই দিবে। অতীতে যেভাবে বোকা বানাইতে পারছেন সবাইকে, ওইভাবে বোকা বানাইতে পারবেন না। হ্যাঁ ভাই, বোকা বানানো সম্ভব না। কারণ কি জানেন, ওই কপিরাইটের রাজনীতি, ওই কপিরাইটের রাজনীতি দেওয়া হবে না। নতুন রাজনীতি লাগবে, তো নতুন কথা লাগবে। পুরনো এগুলা খায় না, এগুলো নাটক না, মানুষ দেখছে। গত সরকার যেসব নাটক করছে আমরা দেখছি না? অনেকের বাবাকে গায়েব করে দিয়া, ওই যে পেট ফাইলা সিমেন্টের বস্তা ভইরা এই নদীতে ভাসায় দিয়া, তাদের ছেলে মেয়ে সন্তানকে সামনে রেখা, উনার ওয়াইফকে সামনে রেখা মায়া কান্না কাটতে আমরা দেখছি না? এইসব নাটক তো আমরা দেখছি, তাই না? আমাদেরকে আর বোকা বানানো সম্ভব? বোকা বানানো সম্ভব না ভাই। যদি বোকা হই তাহলে ভাই ধ্বংসের পথে চলে যাবো। হ্যাঁ ভাই, ধ্বংসের পথে চলে যাবো। সত্যি সত্যি ভাই, এমন ভাবে ধ্বংস হবো। কেমন ভাবে ধ্বংস হবো? ভূমিকম্পের মাধ্যমে। এমন একটা ভূমিকম্প হবে দেখবেন সব কিছু ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, ভূমিকম্পের কথা কেন বললাম? ভূমিকম্পের কথা কিন্তু আমরা ভুলি নাই। হ্যাঁ, ভূমিকম্পের কথা কেন হঠাৎ বললাম এটাও আপনারা নিশ্চয়ই বুঝা ফেলেছেন। আমি জানি আপনারা অ্যাডভান্স, কারণ এগুলো আপনারা দেখতেছেন ফেসবুকে, আমিও দেখছি। কি বলছে উনি? খারাপ কিছু তো বলে নাই, পাপ বাইরে গেছিল, ওই জন্য ওই ভূমিকম্পটা হয়েছে। আর সেই পাপটা কি? যে ওই যে বেহেশতের টিকিট বিক্রি করা, সেটা তো মহাপাপ। এই পাপ যারা করছে তারা তো ভাই কাফেরের পর্যায়ে পড়া যায়, তাই না? ওই জন্য ওই ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্প যেন আর না হয় তার জন্য কি করতে হবে? এই পাপীদেরকে রুইখা দাঁড়াইতে হবে। এই পাপীদেরকে ভোট দেওয়া যাবে না। কোন পাপী বুঝছেন তো? কাদের কারণে এই যে ভূমিকম্পটা হয়েছে? যারা বেহেশতের টিকিট বিক্রি করছে। একদম ঠুমকো একটা কথা, মাঠ পর্যায়ে হয়তো কেউ কিছু বলছে, কিন্তু জামাতে ইসলামের ইশতেহারে এই কথাটা যদি থাকতো যে আমরা বেহেশতের টিকিট বিক্রি করি, তাহলে এই কথাটা বলা যায়। এবার মাঠ পর্যায়ে কে কি বললো ওইটাকে তুইলা আনতে হবে কেন আমি জানি না, কিন্তু মাঠ পর্যায়ে যদি খোঁজ খবর নেন, শত শত ভিডিও আছে। এই কথা সবাই বলছে, সবাই বলছে, বাদ নাই ভাই। আমার তো মনে হয় জামাতে ইসলামের হয়তো 5 জন বলছে, আর 95 জনই কিন্তু ওই বড় দল থেকে বলছে। এটা আপনারাও জানেন, সবকিছু ওই সোশ্যাল মিডিয়াতে আছে। সোশ্যাল মিডিয়ার কথা যখন বললাম, একটা কথা বলি, এই সোশ্যাল মিডিয়াকে জায়গা থাকতে হবে। হ্যাঁ ভাই, আগামী কিছুদিন জায়গা থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, মুখ খুলতে হবে। কিছু না পারলে ভাই কমেন্টের মধ্যে জানাইবেন মনের কথা। কারণ কি জানেন, এই পৃথিবীটা ভাই ধ্বংস হবে জালিমবাজদের হাতে। এটা ঠিক না। জালিমবাজরা এই পৃথিবীটাকে ধ্বংস করবে, এটা ঠিক না। ঠিক কোনটা জানেন? যারা এই জালিমবাজের জুলুম দেখা মুখ বন্ধ করে ছিল, প্রতিবাদ করে নাই, কোনো কথা বলে নাই, মুখ খুলে নাই, এই জুলুমবাজদের জুলুম দেখা যারা মুখ বন্ধ করে ছিল, তাদের কারণে এই পৃথিবীটা ধ্বংস হবে। এটা মনে রাখেন। যার জন্য প্রতিবাদ করতে হবে। সবাই সবকিছু বলার অধিকার আছে, যে যা ইচ্ছা তাই বলুক, মানুষ বুঝা নিবে। হ্যাঁ ভাই, আপনার কথা দিয়ে বুঝা নিবে যে আপনার উচ্চতা কতটুকু, এটা মানুষ বুঝতে পারে ভাই। একদম সাধারণ জ্ঞানের ব্যাপার। আপনার চাল চলন, হাঁটা চলা ফিরা, কথাবার্তায় বুঝা নিবে যে আপনার মাপটা কি। মাপটা যদি ওই লেভেলের না হয় তাহলে তো হবে না। কারণ কি জানেন, খেলা তো চলতেছে সেই লেভেলে। হায় হায়, গানটা কি বানাইছে ভাই, মনটা ছুঁয়ে গেছে, সবাই মন ছুঁয়ে গেছে। এরকম একটা গান যদি সিনেমায় থাকে না জানেন, ওই সিনেমা সুপার ডুপার হয়ে যায়। ধরে নেন 100 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে ওই সিনেমাটা। এরকম একটা গান যদি হিট থাকে, এরপরেও কিন্তু অনেক গান আসতেছে, আরো গান আসবে, কিন্তু আপনারা দেখবেন এরপরেও না অনেক চমক দেখবেন। সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? আমাদের পুলিশ ভাইদের, র্যাব ভাইদের, আর্মি ভাইদের, ওনাদের চমকটা দেখার বাকি আছে। আপনি দেখবেন ভাই, নির্বাচনের ঠিক 15 দিন আগে, একদম হাতে গোনা নেন, 15 দিন আগে, এখন কতদিন বাকি আছে হিসাব করেন। 15 দিন আগে ভাই এমন ভাবে ধর পাকড় আরম্ভ হবে না ভাই, লুঙ্গি খুইলা পালাইতে হবে, কেউ টিকতে পারবেন না। যার নামে ওয়ারেন্ট আছে সেও ধরা খাবে, এবং ওই গোয়েন্দা রিপোর্ট আছে যার যার নামে সেও ধরা খাবেন। যার জন্য দেখেন অনেকেই এখন সামনে এসে বলতেছে, কে বলতেছে? চরমনাই পীর সাহেব বলতেছে সবাইকে গড়পড়তা ধরা যাবে না, যারা আসামি তাদের ধরা যায়, সবাইকে ধইরা ভয় ঢুকানো যাবে না, তাহলে নির্বাচন ফেয়ার হবে না। কারণ কি জানেন, ওই যে আসামিরা যদি পালায় চলে যায় লোকাল জায়গা থেকে, তাহলে তো জোর কইমা যাবে। ওই লোক বল কইমা যাওয়ার ভয়ে বলতেছে যে সবাইকে গড়পড়তায় ধরা যাবে না। উনি কেন বলতেছে? উনাকে দিয়ে বলানো হচ্ছে। হ্যাঁ ভাই, উনাকে দিয়ে বলানো হচ্ছে। মনে করেন কোনো এজেন্সির চাপে উনি কিন্তু সইরা গেছিল। হ্যাঁ, ধইরা নেন কোনো এজেন্সির চাপে, কিন্তু চইলা যায় কি ভালো হয়েছে না মন্দ হয়েছে, এটা এখন আয়নার মতো পরিষ্কার। আমরা কথায় কথায় বলি না, 10-এর লাঠি 1-এর বোঝা, বলি না ভাই? 10-এর লাঠি 1-এর বোঝা। আবার এইটাও বলি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কখনই কি আমরা বলি 11-র লাঠি 1-এর বোঝা, বা 11 জন মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ? সুর মিলে, ছন্দ মিলে, কবিতা মিলে না, কবিতা ছন্দ আসে না। হ্যাঁ ভাই, 11, 11, 12, 13, ওই জন্যই 10।
তার মানে কি জানেন, এই 11 জন সন্ধি কইরা 10কে এমন পর্যায়ে ফেলে দিছে, 10 মাইন্ড কইরা চলে গেছে, মানে মাইন্ড করার পর্যায়ে নিয়ে ঠেলে দিছে। অর্থাৎ মাইন্ড করে যেন এমন কিছু কার্যকলাপ করছে 10 জনে মিলা, উনি যেন চইলা যায়। আর উনি চইলা যাওয়াতে উপকারটা কি হয়েছে, উনি কিন্তু বইলা বেড়াইতেছে এরা শরিয়া আইন মানে না। কে মানে না? জামাত ইসলাম শরিয়া আইন মানে না, এরা মুসলমান না। এই কথাটা এত সুন্দরভাবে কাজে লাগছে জামাতের জন্য, জামাতকে এখন আর ওই দৃষ্টিতে কেউ দেখে না, সবাই মনে করতেছে প্রগতিশীল দল। হ্যাঁ, কারণ ওরা শরিয়া আইন মানে না। কে বলছে? ভিতর থেকে একদম পেটের ভাই যায় বলছে যে ওরা শরিয়া আইন মানে না, ওরা ওই মদিনার সনদ মাইনা দেশ চালাবে না, এরা মুসলমান না। কে বলতাছে? চরমনাই পীর সাহেব। কোন টাইমে বলতাছে? যে টাইমে সবাই মনে সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি দাঁড়িপাল্লা, জামাত ইসলাম এরা 10 দল ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতায় যায় নাকি আবার যদি ওই শরিয়া আইন চালু করে, আফগানিস্তানের মতো যদি কাণ্ড কারখানা করে, আবার যদি সেই তালিবানি আইন এখানে চালু করে, তাহলে মা বোনদের কি হবে? এখন আর এই প্রশ্নটা নাই, কারণ এই প্রশ্নটা ক্লিয়ার করে দিয়েছে চরমনাই পীর সাহেব। এই জন্য ওনাকে আমি সবসময় থ্যাঙ্কস জানাই। এর আগে ভিডিওতেও থ্যাঙ্কস জানাইছি, আজকেও আমি থ্যাঙ্কস জানালাম। আবার থ্যাঙ্কস জানাইতে চাই আমি তারেক রহমান সাহেবকে, ওনাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই। কারণ ওনার বক্তব্যের মধ্যে একটা জায়গায় এসে, মানে শেষের দিকে একটা জায়গায় এসে উনি বলছে আল্লাহ রসুল নবীজির আইন যেমন ছিল সে আইন মাইনা উনি দেশ চালাবে। এই কথাটা উনি নিজেই বলছে, নিজের মুখে বলছে। দেখছেন কত বড় পরিবর্তন। নির্বাচন সামনে আসলে এই যে পরিবর্তনটা আসে, এই পরিবর্তনটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনি অন্ধকার জগতে আছেন। অন্ধকার জগতে থাকবেন না, অন্ধকার জগতে আমরা থাকবো না। একটা হ্যাঁ ভোট দিয়া আমাদের অন্ধকার জগতের সেই দরজা ভাঙ্গা চুইরা আলো নিয়ে আসবোই আমরা, কারণ আর কোনো উপায় নাই। এখন যদি না হয় আগামী 100 বছরও হবে না। সাবধান, আমাদের সবাইকে সাবধান হইতে হবে। উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রাখতে হবে ডক্টর ইউনূস স্যারের উপর। উনি কথা দিছে সুষ্ঠু একটা নির্বাচন হবে, এবং আমি এইটুক জানি, এইটুক আপনাদের বলতে পারি, যেটুক খোঁজ খবর নিছি সেটুক শেয়ার কইরা ভিডিওটা শেষ করে দেই। ভাই ব্রাদার, পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি এই নির্বাচনকে কেন্দ্র করে এমন একটা প্রস্তুতি নিছে যে প্রস্তুতি দেখে আপনারা অবাক হয়ে যাবেন, চমকাইবেন। এবং এই যে যারা ক্রিমিনাল তারা দেখবেন দৌড়ে কুল পাবে না। আরেকটা সপ্তাহ অপেক্ষা করেন, নির্বাচনের ঠিক 15 দিন আগে আপনারা এই চিত্র দেখতে পাবেন। বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ ভাই, বিশ্বাস রাখতে চাই। সুন্দর একটা নির্বাচন হইলে নতুন বাংলাদেশ আর কেউ ঠেকাইতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। হয়তো আপনাদের চোখে পড়েছে, তারপরেও আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোম্যাটরা। অপরদিকে জামায়াতের বিপুল সম্ভাবনা দেখে আগামী নির্বাচনে জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে, সম্পর্ক বৃদ্ধি করতে চায়। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে, বিএনপি পন্থী কিছু সাংবাদিকদের নির্বুদ্ধিতার কারণে বলবো আমি, যেহেতু এটি প্রকাশ হবার কারণে জামাতপন্থী যারা রাজনীতি করে দেশে তাদের লাভ হয়েছে, অর্থাৎ 10 দলীয় জোট সমর্থকদের ব্যাপকভাবে লাভ হয়েছে। কিন্তু বিএনপির যে কত বড় ক্ষতি হলো, এবং বিশেষ করে যারা ওই সাংবাদিক যারা এইটার সাথে জড়িত, যারা এই ক্লিপটি লিক আউট করেছে, তাদের যে কত বড় ক্ষতি হলো তারা এটি বুঝতেই পারে নাই। তাহলে বিষয়টা আসেন আমরা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতে বাংলাদেশি কয়েকজন সাংবাদিক, সব কিন্তু বিএনপি পন্থী, এরা একটা বৈঠকের সময় গোপন ভাবে ভিডিও করে। এটি কারো জানা ছিল না, ওই ডিপ্লোম্যাটদেরও জানা ছিল না, কূটনীতিকদেরও জানা ছিল না। তারা গোপন ভাবে কথোপকথনগুলো ওই অফিসের, অর্থাৎ আনঅফিসিয়াল যে কথোপকথন, প্রোগ্রাম শুরুর আগে বা অনুষ্ঠান শুরুর আগে ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত কথাবার্তা হয়, এইগুলো তারা গোপনে ভিডিও ধারণ করে। এরই একটি পর্যায়ে মার্কিন কূটনীতিকরা তারা এরকম গল্পের ছলে বলছিলেন যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবার মতো ম্যাচিউরিটি তার ভিতরে এখনো আসে নাই। তারা এইটি আবার বলেছেন দুটি কারণে। সেটা হচ্ছে তিনি নির্বাচনের শুরুতে 22 তারিখে যে বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যের ভিতরে কোনো ক্যারিসমেটিক নেতৃত্ব ছিল না, নতুন কোনো কিছু ছিল না, গতানুগতিক পুরনো ধাঁচের যে পুরাতন কথাগুলো, ধার করা কথা, এগুলোই ছিল। বরং উল্টো তিনি তার প্রথম দিনেই রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন, এবং সেটা স্রেফ কল্পনার বশবর্তী হয়ে। এর কোনো ঐতিহাসিক ডকুমেন্টস নাই, কোনো দলিল নাই, স্রেফ কল্পনার বশবর্তী হয়ে। এবং বিশেষত বিএনপির ভিতরে যে সমস্ত বামপন্থী অ্যাক্টিভিস্টরা আছে তাদের কথা মতো তিনি এটি ডেলিভারি দিয়েছেন। জাস্ট আরো একটি খুব একেবারে সিলি কথা তিনি বলেছেন, ওটা একেবারে জ্ঞানের কোনো পর্যায়েই পড়ে না, খুবই যাচ্ছে তাই একটা কথা বলেছেন। এই কথাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কূটনীতিকরা, বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা মনে করছে যে তারেক রহমানের ভিতরে রাষ্ট্র পরিচালনার মতো ম্যাচিউরিটি এখনো আসে নাই।
তিনি নরসিংদীতে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে বলছেন এখানে ভূমিকম্প হয়েছে না, এই ভূমিকম্প কেন হয়েছে, এই যে জামাত এরা শিরকি করার কারণে, কুফুরি করার কারণে। যদিও তার এই বক্তব্যের পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনার মতো তিনি একটি কথা বলেন, শেখ হাসিনাও কিন্তু একটি কথা বলেছে যে এই যে আমাকে ফাঁসির আদেশ দেওয়া হলো তারপরেই কিন্তু ভূমিকম্প হয়েছে এবং কয়েকবার হয়েছে, এটি আল্লাহর পক্ষ থেকে। আর তারেক রহমানও ঠিক শেখ হাসিনার ওই কথাটাকেই কপি করে বললেন যে এই যে ভূমিকম্প হলো এটি জামাত ইসলামের শিরকের কারণে, তাদের কুফুরি কথাবার্তার কারণে, কারণ তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। এই জান্নাতের টিকিট বিক্রি আমি গতকালের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে বিএনপির পক্ষ থেকে এটি আমরা শুনেছি, তারাই মূলত জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের কথা বলছে। তারেক রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়, জিয়াউর রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়, হ্যাঁ, অমুকের বাড়িটাকে আমরা পবিত্র মক্কা মনে করি, ইত্যাদি ধরনের কথাবার্তা বিএনপির ভিতরে আমরা শুনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মুখে শুনেছি। জামাতের কোন নেতা বলেছে যে আমরা এই যে জান্নাতের টিকিট বিক্রি করছি বা সেই টিকিট, এই যে টিকিট কাউকে দিয়েছে এরকম কেউ দেখাতে পেরেছে? বিএনপির কেউ একজন দেখাক যে এই যে জামাতে এই টিকিট দিয়েছে আমাকে, ভোট দিলে পরে জান্নাতে যাওয়া যাবে, এই সেই জান্নাতের টিকিট। সুতরাং এই ফাও পেশাল পেরে বিশেষ করে বিরানি আলমদের মতো লোকদের কথায় এই তারেক রহমান এই কথা বলে তিনি একেবারে খুবই ছোট কাজ করেছেন। এবং মানে তিনি লেখাপড়া কম জানেন, এতদিন জানতাম যে লেখাপড়া কম জানলেও তার ম্যাচিউরিটি আসলে কথাবার্তা, আমাদের কাজী নজরুল ইসলাম তো লেখাপড়া কম জানতেন, আল মাহমুদ লেখাপড়া কম জানতেন, তাতে কি হয়েছে, তাদের নিয়ে এখন গবেষণা হচ্ছে, পিএইচডি হচ্ছে। যাই হোক, এই কথা বলার পরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ওইভাবে মতামত ব্যক্ত করলেন যে তারা তাকে আমরা এই মুহূর্তে যোগ্য মনে করছি না, এইটা আবার বিএনপি পন্থী কিছু সাংবাদিক তারা যে ওই গোপন কথাবার্তাকে বাইরে ক্লিপ আকারে ছেড়ে দিয়েছে। এতে যেটা ক্ষতি যেটা হলো, এটা জামাত ইসলাম তো এটার প্রচারণা চালাবে, তারা খুব স্বাভাবিক। এবং পরবর্তীতে আরেকটা নিউজ বের হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে চায়, বন্ধুত্ব করতে চায়, এই নিউজ আমি দিয়ে দিচ্ছি সবগুলো। তো যেটা হলো ওই যে সাংবাদিকরা যারা এই যে নীতি নৈতিকতা ভ্যালুসকে পাত্তা না দিয়ে ব্যক্তিগত কথাকে ফাঁস করে দিলেন, ভবিষ্যতে যেটা হবে এরা আর কোনোদিন ওই এম্বাসিতে, ওই ডিপ্লোম্যাট এরিয়াতে, ডিপ্লোম্যাটিক জোনে আর জীবনে কোনোদিন প্রবেশই করতে পারবে না, তাদের পাত্তাই দেবে না। ভিসা টিসা তো দূরের কথা, ওরা মানে ওদের জীবনটা করে সারা জীবনের জন্য কপালটা পুড়ে গেল ওদের। এবং চূড়ান্ত পর্যায়ে ক্ষতি করলো কাদের? বিএনপিকে যে ক্ষতি করলো। তাহলে এরা কোন মানের অ্যাক্টিভিস্ট সাংবাদিক এবার চিন্তা করেন। যাই হোক, জামাত ইসলামের ব্যাপারে যেটি তারা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের সাথে নারী সাংবাদিকের কথোপকথন হচ্ছিল। তো তারা জিজ্ঞাসা করলো যে জামাত ইসলাম তো এদেশে শরিয়া আইন করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিক তখন বলেছেন যে তারা যদি শরিয়া আইন করতে চায় তাহলে আমরা তাদের বিষয়ে অন্যভাবে চিন্তা করব, কিন্তু যেহেতু তারা বলছে যে তারা শরিয়া আইন করবে না এবং তারা গণতন্ত্রের ভিতরেই থাকতে চাচ্ছে এবং তারা আগামী নির্বাচনে যথেষ্ট সংখ্যক বেশি আসন পাবে, তাদের জনপ্রিয়তাও পূর্বের চেয়ে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সুতরাং তারা ক্ষমতায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। এটি কিন্তু রাজনীতিতে এক ধরনের বার্তা, এটি পরিষ্কার বার্তা। কিন্তু এটি সামান্য একটু বিশ্লেষণ করলেই এখান থেকে আগামীর সবকিছু পরিষ্কার হয়ে যায়, পানির মতো পরিষ্কার হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এই কথাগুলো কখন বললেন? যখন দেখুন জামাতের নেতৃত্বের ব্যাপারে, জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে মডেল অভিনেত্রী যারা মানে অনেকটা নিজেদেরকে খোলামেলা রাখতে পছন্দ করেন, ড্রেস পরতে চান না, নিজেদেরকে স্বাধীন মনে করেন, জামাত আসলে তাদের সেই স্বাধীনতা খর্ব হবে, তাদের উপরে ড্রেস চাপিয়ে দেবে, বোরকা পরতে বাধ্য করবে, এইরকম ধ্যান ধারণা যাদের, সেই তারা পর্যন্ত এবার জামাত ইসলাম ক্ষমতায় আসুক সেটি চাচ্ছে, মনে প্রাণে চাচ্ছে। আওয়ামী লীগের ভিতরে অলরেডি দুটি ধারা হয়েছে, একটা হচ্ছে শেখ হাসিনা ধারা আর একটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় ধারা। এবং এই দুই ধারায় যখন চূড়ান্ত পর্যায়ে আক্রমণ শুরু হবে তখন শেখ রেহানা দ্বারা সুযোগ পেয়ে ঢুকে পড়বেন, এইরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। আমি এই বিষয়ে বিশ্লেষণ করব যে কিভাবে আসলে আওয়ামী লীগের ভিতরেই অন্তর্কোন্দল খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এবং যেটার ফলে কিন্তু দলটা দুটো ভাগও হয়ে যেতে পারে। তার আগে একটু সংক্ষেপে বলি যে আজকে এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে শেখ হাসিনা বক্তব্য দিলেন এবং আগে থেকেই বলা হচ্ছে শেখ হাসিনা সরাসরি আসবেন, ভিডিওতে কথা বলবেন, মানে এগুলো করে একটা হাইপ তৈরি করা হয়েছিল যাতে বেশি বেশি উৎসাহ হয়, বেশি বেশি প্রচার হয়। সব জায়গায় বলা হচ্ছে যে দিল্লির এই ফরেন করেসপন্ডেন্স ক্লাব কানায় কানায় পূর্ণ ছিল, কিন্তু দর্শক এই রুমটা ছিল খুবই ছোট। এখানে মনে করেন যে এক পাশে 30 জন আরেক পাশে 30 জন, এই মোট 60 জন বসার জায়গা ছিল, তার বাইরে কিন্তু ছিল না। যাক 60 জনও কম না, কিন্তু এই যে বলে যে কানায় কানায় পরিপূর্ণ, আমরা আমাদের কল্পনায় চিন্তা করি অনেক বড় রুম, শত শত মানুষ, তা কিন্তু না। 60 জন মানুষ হয়েছিল এবং অতিথি মিলিয়ে হয়তো 70 জন এরকম হবে, বাট এর বেশি না। এবং আমরা প্রথম দেখলাম রোকেয়া প্রাচীকে, তিনি যে ভারতে আছেন আমি জানতাম না, রোকেয়া প্রাচীকে দেখলাম যে
তিনি তার বক্তব্য দিচ্ছেন মোবাইলে দেখে দেখে, এবং ইংলিশে যে বক্তব্য দিচ্ছেন ওই মোবাইল দেখে দেখেও তিনি ইংলিশ পড়তে পারতেছেন না। তো শেখ হাসিনা সেখানে শেষ পর্যন্ত একটা বক্তব্য রেকর্ড করে পাঠিয়েছেন এবং এখানে তিনি অনেকগুলো কথা বলেছেন। তিনি ইউনুসকে অনেকবার ফ্যাসিস্ট, মার্ডারার, সুদখোর, এবং একটা কথা তিনি অনেকবার উল্লেখ করেছেন যে ফরেন সার্ভিং পাপেট রেজিম, মানে হচ্ছে বিদেশিদের দ্বারা পরিচালিত একটি শাসন ব্যবস্থা। তার মানে হচ্ছে ইউনুস হচ্ছে একটি বিদেশি শক্তির পুতুল। এখন কোন বিদেশি শক্তির পুতুল তিনি এটা না বললেও তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না। বারবার তিনি বলেছেন যে ইউনুস সরকার হচ্ছে ফরেন সার্ভিং পাপেট রেজিম, অথচ তিনি নিজেও কিন্তু আরেকটা ফরেন সার্ভিং পাপেট রেজিম ছিলেন, সেটা হচ্ছে ভারত। তিনি ভারতের কথায় উঠতেন বসতেন, ভারত যা শিখাইতো, যা বলতো তিনি তাই শিখতেন, তাই করতেন। তিনি আবার ইউনুসকে বলতেছেন যে ফরেন সার্ভিং পাপেট রেজিম। কঠিন ভাষায় আক্রমণ করেছেন ইউনুসকে, অথচ ইউনুস কিন্তু এই জুলাইয়ের সঙ্গে জড়িত ছিল না। তাকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ছাত্ররা নির্ধারণ করেছে যে ইউনুসকে ফ্রান্স থেকে ফিরিয়ে এনে দেশের প্রধান উপদেষ্টা করা হবে, এবং ওইখানে দেখলাম যে হাসান মাহমুদকে বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তারপর নওফলকে বলছে শিক্ষামন্ত্রী, অথচ এরা কিন্তু মানে সব সাবেক, বর্তমান না। কিন্তু যাই হোক, ওই ওনারা বলতেছে যে কাগজে আছে, বাস্তবে নাই। যাক, এখন যদি ওনারা নিজেদেরকে পররাষ্ট্রমন্ত্রী ভেবে আনন্দ পায়, শিক্ষামন্ত্রী ভেবে আনন্দ পায়, আমাদের তো কিছু করার নাই, তাই না? এবং এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে সাংবাদিক সম্মেলন বলা হলো, সাংবাদিক সম্মেলন হচ্ছে যে প্রধান অতিথি আসবেন তিনি তার বক্তব্য দিবেন, তারপর সাংবাদিকরা প্রশ্ন করবেন। কিন্তু এখানে দেখা গেল শেখ হাসিনার ওই ধারণকৃত অডিও বক্তব্য শেষ হওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছেন এবং উত্তর দিচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওয়াফেল। তো আমার চোখে আসলে এটাকে সাংবাদিক সম্মেলন না বলে একটা সেমিনার বলাই ভালো। সমস্ত আওয়ামী লীগ মহলে একটা বিশেষ সুখবর আসতে পারে বলে যে হাইপ তোলা হয়েছিল, মানে শেখ হাসিনা কি সুখবর দিল এটা আমার বোধগম্য না। তবে শেখ হাসিনা 5টা দফা দিয়েছেন। সেটা হচ্ছে 1, মুক্ত নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ইউনুস প্রশাসনকে অপসারণ করা। মুক্ত নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ, যে নিজেই 15 বছর অবৈধভাবে ছিল, কোনোদিন মুক্ত নিরাপদ নির্বাচনের পরিবেশ তৈরি করেনি। ভাইরে, আমি তো দেখছি 15 বছর, এখন যতই ভালো কথা বলুক, আপনারা দেখেন নাই শেখ হাসিনার অবস্থা। 2, দৈনন্দিন সহিংসতা বন্ধ করে জননিরাপত্তা পুনরুদ্ধার করা, এই ব্যাপারে আমি একমত, এটা করা উচিত। 3, ধর্মীয় সংখ্যালঘু, নারী ও অসহায় জনগোষ্ঠীর সুরক্ষায় দৃঢ় নিশ্চয়তা প্রদান করা, এটাও ঠিক আছে, করা উচিত। 4, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধ এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ফিরিয়ে আনা। 5 নম্বরের দাবিটা খুবই হাস্যকর। গত 1 বছরের ঘটনাবলী তদন্তে জাতিসংঘকে একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে। জাতিসংঘ অলরেডি তদন্ত করে গিয়েছে, তারা সেখানে সরাসরি শেখ হাসিনাকে দায়ী করেছে এই গণহত্যার জন্য, এবং তারা বলেছে 1400+ মানুষ মারা গিয়েছে। এখন বলেছে না, এইটা আসল জাতিসংঘ না, আসল জাতিসংঘ তদন্ত করতে হবে নিরপেক্ষ লোক দিয়ে। মানে এটা হচ্ছে কি, মানে বিপক্ষে গেলেই বলে যে এটা নিরপেক্ষ না, তাই না? এই হচ্ছে গিয়ে এদের অবস্থা। এবং দেখেন, তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক হিসাবে দাবি করেন। যে আওয়ামী লীগ বারে বারে গণতন্ত্রকে হত্যা করেছে, শেখ মুজিব একটা সময় বাকশাল করে আওয়ামী লীগকে শেষ করেছে, একদলীয় শাসন করেছে। তারপরে শেখ হাসিনা ক্ষমতা এসে 2009 সালে তত্ত্বাবধায়ক বাতিল করে পরপর 3টা ভুয়া নির্বাচনের মাধ্যমে 15টা বছর ক্ষমতা থেকেছে। তারাই নাকি এখন বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক। মানে যে বলে না যে এগুলো শুনলে ঘোড়ায়ও হাসে। তারপর জানেন যে 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে সজীব ওয়াজেদ একটা ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরা সাংবাদিক শ্রীনিবাসন জৈনকে, এবং সেখানে জয় বলেছেন যে তার মা আর রাজনীতি করবেন না। তখন শ্রীনিবাসন জৈন বলেন যে কেন? তখন জয় বলেন যে শি ইজ ওল্ড, এবং তার কিন্তু এইবারই শেষ ছিল, তিনি কিন্তু এইবারই তার মেয়াদ শেষ হওয়ার পরে তিনি নির্বাচন করতেন না। কিন্তু আমরা তো জানি দর্শক, শেখ হাসিনা ওই প্রতিবারই বলতেন এইবারই শেষ, কিন্তু ক্ষমতার যে নেশা, এই নেশা কি শেষ হয়? ক্ষমতার নেশা, অত্যাচারের নেশা, তারপরে খুনের নেশা, এগুলো শেষ হয় না। বারে বারে তিনি বলতেন, এবং তিনি যদি এবারও থাকতে পারতেন আবারও নির্বাচন করতেন, এগুলো জয় বলে আর কি। তখন শ্রীনিবাসন জৈন বলেন যে তিনি যদি বাংলাদেশে ফেরত যেতে পারেন তাও কি তিনি রাজনীতি করবেন না? জয় বলল যে না। তখন শ্রীনিবাসন জৈন বলেন যে দ্যাট মিনস ইজ ইট দ্য এন্ড অফ হাসিনা এরা? তখন জয় বলেন পসিবলি ইয়েস। জয় বলেন যে হ্যাঁ, এটাই শেখ হাসিনা যুগের সমাপ্তি। তো আজকের বক্তব্যে শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব ছেড়ে দিবেন নাকি থাকবেন সেই বিষয়ে তিনি কোনো কথা না বললেও সাংবাদিকদের প্রশ্ন জবাবে ব্যারিস্টার নওফেল বলেন যে শেখ হাসিনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বা তিনি সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত দলীয়ভাবে হয়নি, এটা দলীয় সিদ্ধান্ত। সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য তার ব্যক্তিগত, খেয়াল করবেন, জয়ের মন্তব্য তার ব্যক্তিগত। এবং ব্যারিস্টার নওফেল আরো বলেন যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই রয়েছেন এবং আওয়ামী লীগ তার নির্দেশ মোতাবেক চলবে এবং তাকেই রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্বের প্রধান শক্তি হিসাবে আওয়ামী লীগ গণ্য করে। এবং এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের ভিতরে একটা বিরাট কানাঘুষা চলতেছে যে কি হচ্ছে। দেখুন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু বিবিসি, ডয়চে ভেলে এগুলোতে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আমার পরিবারের কেউ আর রাজনীতি করবে না, আমাদের অধ্যায় এখানেই শেষ। তার কদিন পরে রয়টার্সকে দেওয়া ইন্টারভিউতে জয় বলেছেন যে দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। এখন আবার আল জাজিরাতে বলছেন হাসিনা যুগের এখানেই পরিসমাপ্তি। আবার আওয়ামী লীগের বড় নেতারা বলতেছেন যে হাসিনাই এখনো আওয়ামী লীগের প্রধান। তাহলে এটা দুটো ধারা হয়ে গেল না? সজীব ওয়াজেদ জয় ক্রমাগত বলতেছেন যে তার মা রাজনীতি ফিরবেন না, আবার দলের বড় নেতারা বলতেছেন যে তিনি আমাদের প্রধান, আবার শেখ হাসিনা মুখ বন্ধ করে রেখেছেন। সুতরাং এতে স্পষ্টই বোঝা যায় যে মা এবং ছেলের ভিতরে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে। দর্শক, আমি মনে করি যে সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু বাস্তবতা বুঝতেছেন, কারণ বাংলাদেশে আমেরিকা, ইউরোপের সঙ্গে একটা কথাবার্তা বলে তাদের পরামর্শ মেনে বাংলাদেশের অভ্যন্তরে একটি
রাজনৈতিক সমঝোতা, যে সমঝোতা জামাত এবং বিএনপির সঙ্গে করে তারপর তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে, এর বাইরে অন্য কোনো পথ নেই। একটা কথা বলি, শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে আপনারা অবৈধ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশ মুক্ত করুন। এর চেয়ে হাস্যকর কি হতে পারে? ইউনূস তো এক মাস পরে এমনিতেই চলে যাবে। পরে আবার কি বলে শেখ হাসিনা যে আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের সঙ্গে আছে। সেটা কোন আন্তর্জাতিক সম্প্রদায়? আমি তো ভারত ছাড়া কাউকে দেখি না। ভারত তো আন্তর্জাতিক সম্প্রদায় না। আমেরিকা, ইউরোপ কেউই তো এই শেখ হাসিনাকে চায় না। তো জয় এই বাস্তবতাটা বুঝতে পারতেছেন এবং পারতেছেন বলে তিনি চাচ্ছেন যে দলের ভিতর সংস্কার করে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে অন্তত আমরা রাজনীতিতে প্রবেশটা অন্তত করি। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।